আজকে সন্ধ্যাবেলা দুই বোন অনিতা এবং সুতপার বিয়ে, তাই তাদের দুই বোনের একসঙ্গে গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাড়ির সবাই সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠানে ভীষণই আনন্দ করে, কিন্তু অনিতা মোটেই খুশি নয়। সে ঘরের মধ্যে শুধু ফোন নিয়ে ঘোরাঘুরি করতে থাকে। এমন সময় সুতপা সেখানে আসে। কিরে অনিতা, সবাই বাইরে অপেক্ষা করছে, মা হলুদ বাটা নিয়ে চলে এসেছে, আর পাড়ার সব কাকিমারাও আমাদের গায়ে হলুদ দেবে বলে অপেক্ষা করছে। সবাই খুব আনন্দ করছে, নাচানাচি করছে, কিন্তু তুই ঘরের মধ্যে ঘোরাঘুরি করছিস কেন? তাড়াতাড়ি চল, সময়টা পেরিয়ে যাচ্ছে, এখনই আমাদের গায়ে হলুদ হবে। এখন আমার মাথা খাস না তুই, আমি জানি আমাদের গায়ে হলুদ হবে, আমি সময় মতো ঠিক পৌঁছে যাব। তোর যখন এত গায়ে হলুদ নিয়ে আনন্দ, তাহলে তুই গিয়ে নাচানাচি কর, অসহ্যকর মেয়ে একটা। অনিতা এই কথা বললে সুতপার ভীষণ খারাপ লাগে, কারণ অনিতা তার ছোট বোন সুতপাকে মোটেই পছন্দ করতে পারে না। কিন্তু জয়ন্তবাবু তার দুই মেয়ের একই শ্বশুরবাড়িতে বিয়ে ঠিক করে, আর সেই ব্যাপারটাই অনিতা কিছুতেই মেনে নিতে পারে না। বাবা, তুমি জেনে বুঝে একই বাড়িতে আমাদের বিয়ে ঠিক করলে কেন? তুমি তো ভালো করেই জানো ছোটবেলা থেকে আমার ওর সঙ্গে একদম মতে মিল হয় না। আমরা দুজনে একই শ্বশুরবাড়িতে বড় যা আর ছোট যা হয়ে থাকতে পারবো না। সব সময় এইসব কথা বলতে নেই মা, তোর ছোট বোন তাকে খুব ভালোবাসে, তাই আমি চাই তোরা একই বাড়িতে সুখে শান্তিতে সংসার কর, আর তোর ছোট বোন তোর অনেক খেয়াল রাখবে, তুই দেখিস তোদের মধ্যে কোনো অশান্তি হবে না। জয়ন্তবাবু এই কথা বলে বড় মেয়েকে চুপ করিয়ে দেয়। দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কাটে। এরই মধ্যে দুই বোন নিজের মতো করে বিয়ে শপিং করতে শুরু করে দেয়। অনিতা প্রথমে গায়ে হলুদের শপিং করতে যায়, কারণ তার অনেক দিনের ইচ্ছা সে তার গায়ে হলুদে বেশ খোলামেলা একটা লেহেঙ্গা পরবে। কিন্তু অনিতা এবং সুতপা সেদিন একসঙ্গেই তাদের মায়ের সঙ্গে লেহেঙ্গা কিনতে যায়। মা, আমি এই লেহেঙ্গাটা কিনবো, কারণ এরকম একটা লেহেঙ্গা আলিয়া ভাট নিজের গায়ে হলুদে পরেছিল, আমি দেখেছি, বেশ ইন্দো ওয়েস্টার্ন ডিজাইনের। এই লেহেঙ্গাটা পরলে আমাকে একেবারে আলিয়া ভাটের মতো সুন্দর দেখাবে, আমি এই লেহেঙ্গাটাই নিতে চাই। আচ্ছা ঠিক আছে, তোর যেটা পছন্দ হয় তুই সেটাই কিনে নে। কিরে সুতপা, তোর দিদির তো কেনাকাটা হয়ে গেল, এবার তুই তোর গায়ে হলুদে কি পরবি? নিজের জন্য পছন্দ করে কিছু কিনে নে। না মা, আমার এত দামি লেহেঙ্গা লাগবে না, আর তুমি তো জানো আমি এরকম খোলামেলা পোশাক পরতে লজ্জা পাই, তাই তুমি তোমার পছন্দ মতো আমাকে একটা কম দামি শাড়ি কিনে দাও। সে কি, অনিতা গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য 5 লক্ষ টাকা দিয়ে লেহেঙ্গা কিনলো, আর তুই বলছিস কম দামি শাড়ি নিবি? এটা হয় নাকি? তুই যদি কম দামি শাড়ি পরে গায়ে হলুদের অনুষ্ঠানে বসিস, তাহলে তোর দিদির পাশে তোকে মানাবে না, ওকেই তো বেশি ভালো লাগবে। না না, আমি এত দাম দিয়ে গায়ে হলুদের জন্য জামা কাপড় কিনতে পারবো না, কারণ এমনিতেই হলুদ মেখে সব জামা কাপড় নষ্ট হয়ে যাবে, ওই জামা তো পরে আমি আর ব্যবহার করতে পারবো না, তাই তুমি বরং আমাকে কম দামি শাড়ি কিনে দাও। মা, তুমিও তো পারো বটে, ও যখন বলছে ও কম দামি পোশাক কিনবে, তাহলে তুমি ওকে কেন জোর করছো? বরঞ্চ ওকে কম দামি শাড়ি কিনে দেওয়ার পর যে টাকাটা বেঁচে থাকবে তুমি আমাকে দিও, আমি নিজের জন্য বেশ সুন্দর সুন্দর গায়ে হলুদের জুয়েলারি কিনে নেব। এই কথা শুনে বিথিকা দেবী নিজে পছন্দ করে ছোট মেয়েকে একটা ভালো শাড়ি কিনে দেয়, কিন্তু অনিতা শুধু ঘুরে ফিরে নিজের জন্যই শপিং করতে থাকে। সুতপা সেরকম কিছু কিনতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। বাড়িতে সবসময় দুই বোনের বিয়ে নিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হতে থাকে। তোদের দুজনের গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আমি বাইরে থেকে সোফা বুকিং করেছি, ভাবছি ড্রয়িং রুমে সোফাগুলো পেতে দেব, তারপর সেখানেই তোদের গায়ে হলুদের অনুষ্ঠান পালন হবে। কি পাগল নাকি? গায়ে হলুদের অনুষ্ঠান হবে, তাও আবার ড্রয়িং রুমে? কিছুদিন আগে বাবা লক্ষ লক্ষ টাকা দিয়ে ড্রয়িং রুমটা রং করালো, গায়ে হলুদের অনুষ্ঠান ঘরের মধ্যে করে ঘরের রং খারাপ করার কোনো দরকার নেই। কেন রে অনিতা, মা তো ঠিক কথাই বলেছে, এমনিতেই বিকাল বেলা আলাদা করে বাড়ি বুকিং করে আমাদের বিয়ে হচ্ছে, সুতরাং তাতেই তো অনেক খরচা হয়ে যাবে, আর তারপর একসঙ্গে দুজনের বিয়ে, খরচা পুরো দ্বিগুণ। তাই যদি ড্রয়িং রুমের মধ্যে মেহেন্দি গায়ে হলুদের অনুষ্ঠানগুলো হয়ে যায়, তাহলে অনেকটাই খরচ কমে যাবে। আমরা ভালো করে হলুদ খেলবো, যাতে দেওয়ালের রং নষ্ট না হয়। চুপ কর তো, তুই একদম ফোড়ন কাটবি না। তুই গায়ে হলুদের কি বুঝিস বলতো? আমি ইন্টেরিয়ার ডেকোরেটরকে ফোন করে যা বলার বলে দিয়েছি, ওরা বিয়ের দিন সকালবেলা এসে ছাদ সুন্দর করে সাজিয়ে দেবে, তারপর ছাদেই আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। তোর যদি ইচ্ছা না হয় তুই ছাদে আসিস না, তাহলে আমি ভালো করে ফটোশুট করতে পারবো। তার উপর আমার বান্ধবীরা আসবে চোখে সানগ্লাস পরে, সোশ্যাল মিডিয়ার জন্য রিলস করব, ওইসব কিছু ছাদেই ভালো লাগবে, এগুলো তো ছাদেই ভালো লাগবে।
অনিতা এই কথা বলে তার বোনকে চুপ করিয়ে দেয়। তাই সুতপা আর কিছু বলতে চায় না। কিন্তু এরকম ভাবে গায়ে হলুদের জন্য আলাদা করে ছাদ সাজাতে গেলে প্রায় 5 লক্ষ টাকা খরচা আছে। সেই টাকা অনিতা তার বাবার কাছে চেয়ে বসে। সবই তো বুঝলাম, কিন্তু তোর মতে এসব সাজানো গোছানো করতে গিয়ে তো আরো 5 লক্ষ টাকা এক্সট্রা খরচা করতে হবে, তাই তো? হ্যাঁ, তা নয় তো কি। আমাদের ছাদ পুরো হলুদ ফুল দিয়ে সাজাবে, আর তারপর আমাদের হলুদের গহনা আসবে, ক্যামেরাম্যান আসবে। এসব করতে গিয়ে 5 লক্ষ টাকা খরচা আছে। তুমি আমাকে 5 লক্ষ টাকা দিয়ে দাও। অনিতা এভাবেই তার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে নেয়। কিন্তু এমন সময় অনিতার আরো বেশি করে খরচা করার কথা মনে পড়ে। তাই সে আবার তার বাবার কাছে টাকা চাইতে শুরু করে। ও হ্যাঁ, আমাকে আরো 2 লক্ষ টাকা এক্সট্রা দাও তো বাপি। আরো 2 লক্ষ টাকা নিয়ে তুই কি করবি? উফ, আসলে আমার বন্ধু বান্ধবীরা আমার গায়ে হলুদের দিন হলুদ রঙের শাড়ি আর সুন্দর সুন্দর হলুদ রঙের পাঞ্জাবি পরে আসবে। সেগুলো তো ওদেরকে আমিই কিনে দেব। ওরা আমার বিয়েতে আসছে বলে কথা, আমি ওদের গিফট করব না? মানে তোর গায়ে হলুদের অনুষ্ঠানে ওরা আসছে আর তুই ওদেরকে শাড়ি পাঞ্জাবি কিনে দিবি? এরকম করে টাকা অপচয় করিস না। তুই যে 7 লক্ষ টাকা গায়ে হলুদের পেছনে খরচা করবি বলছিস, সেই টাকায় একটা গরিব মেয়ের বিয়ে হয়ে যায়। তাই তোর ওদেরকে কোনো শাড়ি পাঞ্জাবি কিনে দেওয়ার দরকার নেই। ওদের যা শাড়ি আছে ওরা সেটাই পরে চলে আসবে। সুতপা এভাবে বারে বারে অনিতাকে আটকাতে চাইলে অনিতা এবার ভীষণই রেগে যায়। তাই সে তখনই তার বোনের সঙ্গে ধুমধুমার ঝগড়া করতে শুরু করে। এই, তুই যদি আর একটা বেশি কথা বলিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে একই সাথে গায়ে হলুদের অনুষ্ঠান পালন করব না, আর আমি বিয়েও করব না। কারণ সবসময় এরকম গরিব ভিখারির মতো কথা আমার ভালো লাগে না। তুই ভুলে যাস না, আমাদের বাবা বড়লোক, তাই আমরা টাকা খরচা করতেই পারি। এই বলে অনিতা ঘরে চলে যায়। দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন কাটে। ইতিমধ্যে অনিতা তার বন্ধু বান্ধবীদের সবাইকে শপিং মলে নিয়ে গিয়ে 2 লক্ষ টাকা দিয়ে গায়ে হলুদের জন্য শপিং করিয়ে দেয়। এই শোন, তোরা কিন্তু আমার গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য ভালো করে ডান্স প্র্যাকটিস করে আসিস, কারণ ভালো ক্যামেরাম্যান আসবে, সবটাই ভিডিও রেকর্ডিং হবে। তাই প্রত্যেকের ডান্স স্টেপ যেন মনে থাকে। আর হ্যাঁ, আমাকে কিন্তু অর্গানিক হলদি মাখাবি। ওসব আলতু ফালতু হলুদ বাটা মাখালে আমার মুখে র্যাশ উঠতে পারে। একদম চিন্তা করিস না অনিতা, তুই যেভাবে বলছিস তোর গায়ে হলুদের অনুষ্ঠান আমরা সেভাবেই পালন করব। কেননা তুই আমাদের জন্য এত দামি দামি পাঞ্জাবি আর শাড়ি কিনে দিলি, সুতরাং তোর গায়ে হলুদের অনুষ্ঠান গ্র্যান্ড করে পালন না করলে হয়? এই কথা শুনে অনিতা খুবই খুশি হয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে 2 বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু হয়ে যায়। তাদের মেহেন্দি অনুষ্ঠানও সম্পন্ন হয়। বিয়ে বাড়ির সকলেই ভীষণ পরিমাণে খুশি থাকে। বিয়ের আগের দিন রাত্রিবেলা 2 বোন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ পরের দিন সকালবেলাতেই তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। পরের দিন ঘুম থেকে ওঠার পর যাই, আমি খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নি, কারণ এখনই আমার মেকআপ আর্টিস্ট চলে আসবে। তারপর আমার গায়ে হলুদের মেকআপ শুরু হবে। আজকে আমাকে যেন আমার বোনের থেকেও বেশি সুন্দর লাগে। কিছুক্ষণের মধ্যেই অনিতার মেকআপ আর্টিস্ট চলে আসে। অনিতা সুন্দর করে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য মেকআপ করে। অন্যদিকে সুতপাও খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয়। তাদের ছাদ গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সুন্দর করে সাজানো হয়। ধীরে ধীরে পাড়ার কাকিমারা, আত্মীয় স্বজন সবাই 2 বোনকে গায়ে হলুদ দেবে বলে ছাদে ভিড় জমাতে শুরু করে। ওয়াও, আলিয়া ভাট স্টাইল লেহেঙ্গা পরে আর মেকআপ করে আমাকে পুরো পরীর মতো দেখতে লাগছে। আজকে আমার গায়ে হলুদের অনুষ্ঠান একেবারে জমে যাবে। এই বলে অনিতা তার বন্ধু বান্ধবীদের সঙ্গে ছাদে গিয়ে বিভিন্ন রকম গানে নাচানাচি শুরু করে দেয়। কিছুক্ষণ পর অনিতা যখন তার গায়ে হলুদের অনুষ্ঠানে বসবে, তখনই হঠাৎ করে তার হবু স্বামী পাপাই ফোন করে। কি ব্যাপার পাপাই, তোমার গায়ে হলুদ হয়ে গেছে? এখন হঠাৎ করে ফোন করলে যে? তোমাকে মেসেজ করলাম, তুমি দেখোনি? শোনো অনিতা, আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না, তাই আমি তোমাকে এখন জানিয়ে দিলাম। হ্যাঁ, আমি জানি আজকে সন্ধ্যাবেলায় আমাদের বিয়ে, কিন্তু আমার কিছু করার নেই। আমি তোমাকে বিয়ে করবো না মানে তো করবো না, আর এরপর আমাকে একদম ফোন করে ডিস্টার্ব করবে না, বুঝেছো? এই কথা বলে পাপাই ফোন রেখে দিলে অনিতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সে বাড়ি বাড়ি পাপাইকে ফোন করলেও পাপাই কিছুতেই তার ফোন ধরতে চায় না। ঠিক এমন সময় অনিতা ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে যায়। তাই সবাই মিলে ছাদে অনিতার জন্য অপেক্ষা করতে থাকে। ইতিমধ্যে সুতপাকে হলুদ মাখানো শুরু হয়ে যায়, কিন্তু সবাই মিলে বারে বারে অনিতার কথা জিজ্ঞাসা করতে থাকে। কিরে সুতপা, তোর দিদি কোথায় গেল? পাড়ার মহিলারা তোদেরকে হলুদ লাগাবে বলে কখন থেকে অপেক্ষা করছে। সত্যি তোরা পারিস বটে। সময় তো পেরিয়ে যাচ্ছে, হলুদ অনুষ্ঠান পালন করতে দেরি হলে বিয়ে শুরু হতেও দেরি হবে। যা, তুই তোর দিদিকে ডেকে নিয়ে আয়।
এই কথা শুনে সুতপা যখন তার দিদির ঘরে যায় তখন তার দিদি ভীষণ পরিমাণে দুশ্চিন্তার মধ্যে থাকে, তাই সে সুতপার সঙ্গে খুব বাজে ব্যবহার করে। এমন সময় সুতপা ভালো করেই বুঝতে পারে যে তার দিদির মনের অবস্থা ঠিক নেই। আজকে আমার কোনো গায়ে হলুদের অনুষ্ঠান পালন করা হবে না, শুধুমাত্র তোর গায়ে হলুদের অনুষ্ঠান হবে, কারণ পাপাই আমাকে ফোন করে বলেছে ও আমাকে বিয়ে করতে পারবে না, শুধু ওর ভাই তোকে বিয়ে করতে আসবে। তুই ছাদে গিয়ে আনন্দ করে গায়ে হলুদের অনুষ্ঠান পালন কর, কারণ আমার বিয়ে ভেঙে গেছে। তোর শান্তি হয়েছে তো এবার? তুই এরকম করে কেন বলছিস? আমি ভাবতে পারছি না পাপাই তো এই কাণ্ড করতে পারে। তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এই বলে সুতপার কিছুতেই বাড়ি বসে অপেক্ষা করতে পারে না। সে তার গায়ে হলুদের শাড়ি পরেই স্কুটি নিয়ে তার হবু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সুতপা যখন তার হবু শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায় তখন তাকে দেখে সবাই খুবই অবাক হয়। সুতপা সবাইকে সব ঘটনা সত্যি করে খুলে জানায়। এমন সময় পাপাই তার সঙ্গে কথা বলতে আসে। আমি তোমার দিদিকে বিয়ে করবো না কেন বলেছি জানো? কারণ গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাকে মেসেজ করেছিল যে ওর নাকি 1 লক্ষ টাকা লাগবে, আর আমি ওকে টাকাটা দিতাম, কিন্তু যখন কারণটা শুনি তখন আর টাকা দিতে চাইনি। ওনাকে ওর বান্ধবীদের সাথে গায়ে হলুদের একটা রিলস বানাবে, আর সেখানেও সব বান্ধবীরা ওর গায়ে হলুদ জলের বদলে টাকা দিয়ে মুছিয়ে দেবে। কিন্তু আমার পক্ষে অত টাকা অপচয় করা সম্ভব নয়, তাই ওরকম মেসেজ দেখে আমি ওকে বিয়ের জন্য না করে দিয়েছি। যেই মেয়ে বিয়ের আগে অত টাকা অপচয় করতে পারে সে তো বিয়ের পর আমাকে ফতুর করে দেবে, তাই না? পাপাইয়ের মুখে এরকম কথা শুনে সুতপা ভীষণই লজ্জায় পড়ে, তাই সে তখনই তার দিদির হয়ে পাপাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। বাড়িতে এসে সুতপা যখন সবাইকে সত্যি ঘটনা জানায় তখন সবাই মিলে অনিতাকে ছিছি করতে শুরু করে, তাই অনিতা নিজের ভুল বুঝতে পারে। আই এম সরি সুতপা, আর তোকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে তোর জন্য আমার বিয়েটা আবার বেঁচে গেল। আমি তোর সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করব না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। এভাবে দুই বোনের গায়ে হলুদের অনুষ্ঠানের দিন আর কোনো বাধা বিপত্তি থাকে না। দুই বোন আনন্দ করে নিজেদের গায়ে হলুদের অনুষ্ঠান পালন করে, আর সন্ধ্যাবেলা খুবই ধুমধাম করে দুই বোন বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। সীতা তার মা রাধা দেবী এবং ভাই অমলের সঙ্গে বসবাস করে। তাদের আর্থিক অবস্থা বেশ সচ্ছল ছিল। সীতা কলেজে পড়ার সময় রাম নামে একটি ছেলের সঙ্গে তার বন্ধুত্ব হয়। রামের আর্থিক অবস্থা তেমন একটা সচ্ছল ছিল না। সে সীতাকে বিয়ে করতে চাওয়ায় সীতার বাড়ির লোকেরা কিছুতেই মেনে নিতে চায় না। রাধা দেবী সীতার বিয়ে অন্য জায়গায় ঠিক করলে সীতা তার বাড়ির বিরুদ্ধে গিয়ে রামকে বিয়ে করে নেয়। মা দেখেছো তো, তুমি যেই মেয়েকে এত ভালোবাসতো সেই মেয়ে সীতা কি করলো আমাদের সাথে? সব ছেড়ে ওই রাম ভিখারির সাথে সংসার করতে চলে গেল। পেটে যখন টাকার টান পড়বে না তখন দেখবে বন্ধুত্ব জানালা দিয়ে পালাবে, এই আমি বলে দিলাম। তোর বাবা চলে যাওয়ার পর থেকে আমি তোদের মানুষ করতে কোনো রকমের কমতি রাখিনি, কিন্তু এখন আমার আর কোনো ক্ষমতা নেই রে। তুমি এত চিন্তা করো না, তুমি শুধু ওই সম্পত্তি বাড়ি গাড়ি সব আমার নামে লিখে দাও, তোমার আর কোনো কিছু নেই চিন্তা করতে হবে না। আর সীতা তো বাড়ি ছেড়ে যাওয়ার আগে বলেই দিয়েছে ওর টাকা পয়সা কিছুই লাগবে না। অমল তার মাকে দিয়ে সমস্ত টাকা বাড়ি গাড়ি নিজের নামে করে নেয়। সে তার পছন্দ করা মেয়ে টুনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। তুমি তোমার সরকারি চাকরির পড়াশোনা চালিয়ে যাও, আর আমি একটা কোনো কাজ খোঁজার চেষ্টা করব। সেটা হয় না সীতা, আমি বাড়িতে বসে সারাদিন পড়াশোনা করব আর তুমি বাইরে কাজ করে সংসার চালাবে, সেটা তো খারাপ। সমাজ কি বলবে? তাই আমিও তোমার সাথে কোনো না কোনো কাজ বাইরে খুঁজে নেব। সমাজ যা বলবে বলুক, তুমি যদি কাজ করো তাহলে পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে, আর ততদিন আমি কাজ করে সংসার চালিয়ে নেব। রাম কিছুতেই তার বউকে কাজ করতে দেয় না, কিন্তু সীতা তার বরের কোনো কথা শোনে না। সে নিজের চেষ্টায় তার বাড়ির সামনে একটা ফুচকা স্টল খোলে। সে বরাবরই ফুচকা খেতে ভালোবাসে। বিয়ের আগে যখন রাম এবং সীতা লুকিয়ে লুকিয়ে দেখা করত সেই সময়। আচ্ছা সীতা, তোমার মা আর ভাই যদি আমাদের যদি মেনে না নেয় তখন তুমি কি করবে? আমায় ছেড়ে দেবে? না না, ছাড়তে যাব কেন? আমি তোমাকেই বিয়ে করব, আর বিয়ের পর এরকমই এই কাকুর মতো একটা ফুচকা স্টল খুলে নেব। ফুচকা বিক্রি করে সংসার চালাবো, আর নিজেরাও ফুচকা খাবো। উফ, তুমি পারো বটে, সত্যি। এই বলে রাম ও সীতা দুজনে ফুচকা খেতে শুরু করে। সীতা সেই পুরানো দিনের কথা মনে করে হেসে ওঠে। সে তার ফুচকা স্টলে 10 টাকায় 6টা করে ফুচকা বিক্রি করতে শুরু করে। একদিন সীতা ফুচকা বিক্রি করছে এমন সময় অমল তার বউ টুনিকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরছিল। তারা সীতাকে ফুচকা বিক্রি করতে দেখতে পায়। এই অমল, ওই দেখো তোমার বোন না ওটা, কিরকম রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে দেখো। ছি, ওর একটুও লজ্জা করছে না?
এইসব বলে লজ্জা দিও না। ওকে বোন বলতে আমার রাগ হয়। একটা বাজে ছেলেকে বিয়ে করে এখন ফুচকা বিক্রি করছে। ছি, ভালো খেলে ভূতে গেলে। অমল, আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, চলো না আমরা ফুচকা খাই। আর তোমার বোনের ফুচকার দোকান বলে কথা, ফুচকা না খেলে হবে না, চলো। অমল টুনিকে তার বোনের ফুচকা স্টলে নিয়ে যায়। সীতা তার ভাই এবং ভাইয়ের বউকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু অমল সীতাকে এবং তার বরকে বিয়েতে নিমন্ত্রণ না করায় সে মনে মনে ভীষণ কষ্ট পায়। কিরে সীতা, এ কি দুর্দশা তোর? এমন ছেলেকে বিয়ে করলি যে তোকে রাস্তায় ফুচকা বিক্রি করতে বসিয়ে দিল। ইস, তোকে তো দেখলেই কষ্ট হচ্ছে রে। এই, তুমি তো আমার সম্পর্কে ননদ হও, আজ আমি তোমার হাতের ফুচকা মাখা খাবো। উফ, টক জলটা দেখে কি লোভ লাগছে গো। দাও আমাকে আর তোমার দাদাকে প্লেট দাও। তোরা আমার হাতের ফুচকা খেতে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তোরা দাঁড়া, আমি সুন্দর করে আলু মেখে ফুচকা বানিয়ে দিচ্ছি। এই বলে সীতা ভালো করে ফুচকা বানিয়ে তার দাদা বৌদিকে খাওয়াতে শুরু করে। তারা মনের শোকে ফুচকা খায়। অমল ও টুনি একসঙ্গে মিলে 100 টাকার ফুচকা খেয়ে ফেলে। তাদের ফুচকা খাওয়া হয়ে গেলে অমল তার পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে। সেই টাকাটা সে সীতাকে দিতে চায়। তোরা তো 100 টাকার ফুচকা খেয়েছিস, তাহলে 500 টাকা দিচ্ছিস কেন? আমার এত টাকা লাগবে না রে। আর তাছাড়া তোদের কাছ থেকে আমি 1 টাকাও নিতে পারবো না, তোরা তো আমার নিজের লোক। এই চুপ কর, নিজের লোক না ছাই। রাস্তায় দাঁড়িয়ে ভিখারির মতো ফুচকা বিক্রি করছিস? তুই এই 500 টাকা রাখ, তোর বরের সাথে মিলে কিছু একটা খেয়ে নিস। আর এর থেকে বেশি কিছু টাকা লাগলে আমি ফোন করিস, আমার ম্যানেজারকে দিয়ে তোকে সাহায্য পাঠিয়ে দেবো, কেমন? সীতা কিছুতেই টাকা নিতে চায় না, কিন্তু তার দাদা এবং বৌদি তাকে টাকা নেওয়ার জন্য জোর করতে থাকে। আর সেই মুহূর্তে রাম সেখানে চলে আসে। সে সীতার চোখে জল দেখে খুবই কষ্ট পায়। সীতা রামকে সব কথা বলে। বরের কাছে আমার সব বলা হচ্ছে? কি করবে রে আমার, কি করবে? যে ছেলে নিজের বউয়ের ফুচকা বিক্রি করে রোজগার করে টাকায় সংসার চালাই, সে আবার কি বলবে? ওর মুখে আছে কোনো কথা বলার মতো? দাদা, আপনি তখন থেকে আমার স্ত্রীকে অপমান করে যাচ্ছেন। আপনি নিজে কি বলুন তো? মাকে ভুল বুঝিয়ে সব সম্পত্তি তো নিজের নামে করে নিয়েছেন। আমার বউ যাই করুক না কেন, নিজে খেটে খাই। আর আপনি আপনার নিজের বলতে কি আছে বলুন তো? অমল ও টুনি রামের কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা, আর তুমি চুপ করে দাঁড়িয়ে শুনে যাচ্ছ? এই ভিখারিগুলোকে 1 টাকাও দেবে না। চলো বলছি এখান থেকে, অনেক অপমান শুনেছি, আর নয়। তোদেরকে আমি ছাড়বো না, আমিও দেখবো তুই কি করে ফুচকা বিক্রি করিস। এই বলে অমল ও টুনি সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। সীতা তার ফুচকা স্টল ভালোই উন্নত করতে থাকে। রাম ও WBCS পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষা করতে থাকে। সে প্রত্যেকদিন সীতাকে তার ফুচকা স্টলে হেল্প করে দেয়। এইভাবে ভালো করেই তাদের দিন কাটতে থাকে। একদিন অমল তার ম্যানেজার কুশলকে বলে, বুঝলে কুশল, সীতার ফুচকার দোকানের নাম তো বেশ ভালোই ছড়িয়ে পড়েছে, কিন্তু ওকে তো এতটা উপরে উঠতে দেওয়া যাবে না। আমি চাই ও যেন সারা জীবন পায়ের তলায় থাকে। স্যার, আমি বলছিলাম কি, আমাদের সামনে যে নতুন বিল্ডিং এর প্রজেক্টটা শুরু হবে, তার জন্য আমাদের তো অনেক ফাঁকা জায়গার দরকার। তাই ভাবছিলাম একটা বস্তিতে, যেখানে উদ্বাস্তুরা ঘর করে থাকে আর কি, সেই বস্তি কাউন্সিলরকে বলে খালি করে দিলে হয় না? আমি মরছি আমার জ্বালাই, আর তুমি বস্তি খালি করার চিন্তা করছো? তুমি সময়ের কাজ সময়ে করো না বলে আমি তোমার উপর রেগে যাই, বুঝেছো? সে কি, আমি তো একদম ভালো সময় আপনাকে ভালোই বুদ্ধি দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একদিন পর নিজেই আমাকে ধন্যবাদ জানাবেন। এই বলে কুশল সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। কুশল সীতার ফুচকা স্টলের সামনে এসে বলে, এইখানে তো এসে ফুচকার দোকান করে চলবে না। এই বস্তিতে আমার স্যার অমলবাবু একটা নতুন বিল্ডিং এর প্রজেক্ট লঞ্চ করবেন, আর তার জন্য আমার কাছে এই বস্তির সব বাড়ি ভেঙে দেওয়ার পারমিশন আছে, সাথে সাথে তোমার ফুচকার দোকানও, বুঝলে? এসব কি বলছেন? আমরা কোনো মতে এই জমি ছাড়বো না। এতগুলো লোক ঘর ছাড়া হতে পারে না। তাছাড়া আমার ফুচকার দোকান ভেঙে দিলে আমরা না খেতে পেয়ে মারা যাব। সেই সব আমি জানি না, আমার কাছে যে অর্ডার আছে আমি সেই অনুযায়ী কাজ করব। আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে এমন কাজ করবেন না। আমি এক্ষুনি গিয়ে দাদার সাথে কথা বলছি। এই বলে সীতা অমলের সঙ্গে কথা বলতে চায়। সে বিয়ের পর প্রথম নিজের বাপের বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে। দাদা, তুই এমন কেন করছিস? তুই ভালো করেই জানিস যে আমার ফুচকার দোকান ভেঙে দিলে আমার সংসার চলবে না। তাছাড়া আমাদের বেড়ার ঘর ভেঙে দিলে আমরা থাকবো কোথায়? কেন রে, এমন নাকি কান্না কেন কাঁদছিস? যখন আমি অপমান করেছিলিস সেই দিন মনে ছিল না? এখন তোকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তাহলেই আমি ভেবে দেখতে পারি। আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইতে রাজি আছি। তুই শুধু আমাদের ওই গরিব মানুষদের বস্তিটা নষ্ট করিস না দাদা। তার সাথে আমার ফুচকার দোকানের দিকেও চোখ দিস না, ওটা আমার স্বপ্ন। এই বলে সে কাঁদতে কাঁদতে নিজের দাদার পায়ে লুটিয়ে পড়ে। অমল সঙ্গে সঙ্গে তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। সীতা ভীষণ যন্ত্রণায় চিৎকার করে ওঠে।
সেই চিৎকার শুনে রাধা দেবী এবং তার বৌমা টুনি ঘর থেকে বেরিয়ে আসে। রাধা দেবী নিজের মেয়েকে মাটিতে পড়ে এভাবে কাঁদতে দেখে কিছুতেই সহ্য করতে পারে না। মা সীতা, তোর কি হয়েছে? তুই এভাবে মাটিতে পড়ে কাঁদছিস কেন? তোর কোথায় যন্ত্রণা হচ্ছে বল মা। সীতা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সব কথা তার মাকে বলে। রাধা দেবী নিজের ছেলের এমন অমানুষের মতো ব্যবহারে ভীষণ পরিমাণে তিক্ত হয়ে ওঠে। আমার স্বামী কোনোদিনও নিজের মেয়ের গায়ে হাত তোলেনি, আর তুইও কি লাথি মেরেছিস? আমার মনে হচ্ছে তোকে মেরে আমি তোর পা ভেঙে দিই। এই বলে সে নিজের জামাইকে খবর দেয়। রাম সেখানে আসলে রাধা দেবী এবং রাম দুজনে মিলে সীতাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারবাবু সীতার চিকিৎসা করে কোনো মতে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। সীতা চোখ খুলে তাকাতেই তার মা এবং স্বামীকে দেখতে পায়। সীতা গত 2 মাস থেকে প্রেগনেন্ট, কিন্তু আজকে ওনার শরীরে আঘাত লাগার ফলে বাচ্চার সামান্য ক্ষতি হলেও হতে পারে। এরপর থেকে ওনাকে খুব সাবধানে রাখবেন। আমি আল্ট্রাসোনোগ্রাফি করতে দিয়ে দিয়েছি, রিপোর্ট আসলে বোঝা যাবে। সীতার গর্ভবতী হওয়ার খবর শুনে সকলে খুবই খুশি হয়, কিন্তু বাচ্চার ক্ষতি হয়ে যাওয়ার কথা শুনে রাম অমলের উপর গর্জে ওঠে। আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না অমল। তাই এরপর থেকে আমার বউয়ের সাথে অভদ্র আচরণ করার আগে 2 বার ভাববেন। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট আসলে সবকিছু নরমাল থাকে। এমন খুশির সময় রাম তার বউকে তার WBCS ক্র্যাক করে সরকারি চাকরি পাওয়ার সুখবর জানায়। সীতা ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়, তার চোখে আনন্দে জল চলে আসে। আমি জানতাম তুমি ঠিক পারবে। আজকে আমি খুব খুশি হয়েছি। আমার এই সন্তান আমার জন্য খুবই শুভ। আমার আর জীবনে কোনো কিছুর অভাব রইল না। আমি সুস্থ আছি। চলো আমরা ফিরে যাই। আমরা কিছুতেই আমাদের বস্তি আর ফুচকার দোকান ভাঙতে দেব না। অমল নিজের পরিবার এবং তার মাকে এত খুশি হতে দেখে নিজের ভুল বুঝতে পারে। সে সকলের কাছে ক্ষমা চায়। সেই সাথে অমল তার বোনকে নিজের ভাগের সম্পত্তি লিখে দেয়। এর ফলে সীতা এবং রাম দুজনেই খুবই খুশি হয়। আজ থেকে তোরা আমাদের সাথে নিজের বাড়িতে থাকবি, তোদের আর কোথাও যেতে হবে না। আর বোন, তোকে ফুচকার দোকানও চালাতে হবে না। আর ওই বস্তা আমি ভাঙবো না, তুই চিন্তা করিস না। না রে দাদা, ওই ফুচকার দোকানের প্রতি আমার একটা মায়া তৈরি হয়েছে, তাই আমি ওই দোকান ছাড়তে পারবো না। আমি তোদের সাথে থাকবো ঠিকই, কিন্তু তবুও আমি ফুচকার দোকানে ফুচকা বিক্রি করব। এভাবেই সীতা নিজের ফুচকার দোকান কিছুতেই বন্ধ করে না। রাম চাকরি পেলেও সে তার ফুচকার দোকানটা চালিয়ে যায়। এভাবেই তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।